নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। বিয়ের আসরে নিজের বইয়ের জায়গায় একটা পতিতাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল আরশের। ইম্পসিবল, এই মেয়ে একটা পতিতা। আমি কিছুতেই একে বিয়ে করতে পারবো না। বলে গলা থেকে ফুলের মালা খুলে ফেলে দিল আরশ। আরশের মুখে পতিতা কথাটা শুনে চমকে গেল বিয়েবাড়ির সবাই, সেই সাথে বিয়ের কোণে মৌ। কিছুক্ষণ বাদেই যার সাথে তার জীবন বেঁধে দেয়া হবে সে তাকে পতিতা বলে ডাকছে। আরশের রিয়াকশন ছিল খুবই ভয়ঙ্কর। মৌয়ের বাবা মা অবাক হয়ে যায়, তাদের হবু জামাই তার মেয়েকে পতিতা বলে ডাকছে। আরশের মা বাবা আরশকে থামার জন্য বিভিন্নভাবে চোখ রাঙিয়ে যাচ্ছে। ছেলের হাত চেপে ধরে সাইডে নিয়ে গিয়ে আরশের বাবা বলেন, আমাদের মান সম্মান কি সব শেষ করে দেবে তুমি? তোমার বিয়ে করার ইচ্ছা ছিল সেটা আগে বললেই পারতে। এভাবে পাবলিক প্লেসে একটা মেয়ের মান সম্মান নিয়ে টানাটানি করছো কেন? এই অধিকার তোমার নেই আরশ। আরশ নিজের হাত এক ঝাটকায় ছাড়িয়ে নিয়ে বলে, বাবা, আমার তো বিয়ে করতে আপত্তি ছিল না, তাই বলে জেনে শুনে আমি একটা পতিতাকে বিয়ে করব ভাবলে কিভাবে এটা? এই মেয়ে একটা পতিতা বাবা, আমি নিজে দেখেছি এই মেয়েকে এসব কাজ করতে। তুমি কিভাবে দেখলে? তার মানে তুমি... না বাবা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়, আমি অন্যভাবে চিনি। বিয়ে বাড়িতে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। খান বাড়ির মেয়ে তাহলে এগুলো করে? মেয়েটাকে তো দেখে বেশ ভদ্রই মনে হলো, তলে তলে এগুলো করে বেড়ায়। ছি, মেয়েটাকে ভালো ভাবতাম, সবসময় মাথা নিচু করে চলাফেরা করে আর তলে তলে এইসব করে। আরশ আর আরশের বাবার কাছে মৌয়ের ফ্যামিলির সবাই চারদিক থেকে ঘিরে ধরে। আরশের কাছে অনুনয় বিনয় করে বলে, জামাই বাবা, এগুলো কি বলছো? আমাদের মেয়ে এমন নয়, তোমার কোথাও ভুল হচ্ছে। আরশ সমস্ত বরযাত্রী কনে যাত্রীর সামনে চিল্লিয়ে বলতে থাকে, আপনারা কতটুকু জানেন আপনাদের মেয়ে সম্পর্কে? আপনাদের মেয়ে একটা চরিত্রহীন পতিতার ব্যবসা করে, ছেলেদের সাথে রাত্রি যাপন করে বেড়ায়। আমি নিজে তার সাক্ষী। আরশকে তার বাবা একটা চড় মেরে বলে, এনাফ হয়েছে, আর নয়। সব কিছুর একটা লিমিট আছে। কোথায় কাকে না কাকে দেখেছ তার জন্য মৌকে দোষ দিচ্ছ? আমি যা সত্যি তাই বলছি। এই যে মিস মৌ, ভুলে গিয়েছেন আমাকে আপনি, তাই না? 7 দিন আগে আমার বন্ধুদের সাথে কন্টাকে গেছিলেন, আর আমি নিজে আপনাকে বোঝালাম এসব রাস্তা থেকে সরে আসতে। কি মনে নেই আপনার? মৌ আরশের কলার চেপে ধরে বলে, এনাফ ইজ এনাফ মিস্টার আরুষ। আপনি যদি আমাকে পছন্দই না হবে তাহলে বিয়ে করতেন না। কেন আমাকে সমাজের চোখে ছোট করছেন? আমার চরিত্রে কেন দাগ লাগাচ্ছেন? কি করেছি আমি আপনার? আরশ বিরক্তি নিয়ে বলে, একদম নাটক করবেন না। কি করেছেন মানে? সব ভুলে গিয়েছেন? এই যে আপনি 7 দিন আগে আমার বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন এক রাতের জন্য, আমাকে আমার বন্ধু মিথ্যা বলে তার বাসায় নিয়ে গিয়েছিল ওই খারাপ কাজগুলো করতে। কিন্তু আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম, এত সুন্দর একটা মেয়ে কিভাবে এত খারাপ কাজ করতে পারে। আমি নিজে আপনাকে বুঝিয়েছিলাম যেন আর এগুলো না করেন, কিন্তু আপনি আমাকে কি বলেছিলেন? আপনাকে বাধ্য করা হয়েছে এগুলো করতে। আপনি আসলে এ ধরনের মেয়ে না, ব্লা ব্লা ব্লা। আর সেই আপনি কি না আমারই বউ হতে চান? শুনুন সবাই, কান খুলে শুনুন, আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আরশের বাবা আরশকে আড়ালে নিয়ে বলে, মেয়েকে বিয়ে না করলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের বাড়ির আর জায়গা জমির যে ঝামেলাটা চলছে তা মেয়ের বাবাই সমাধান করে দিবেন। না হলে আমাদের রাস্তায় গিয়ে বসতে হবে। মেয়েটা ভালো হোক আর খারাপ হোক সেটা যাচাই করার সময় এখন নেই। চুপচাপ বিয়ের পিঁড়িতে বসো, যাও বলছি। চারদিকে বিভিন্ন কানাঘুষা চলছে। মুহূর্তের মাঝে ছড়িয়ে গেল আরমান সাহেবের মেয়ে পতিতালয়ে যায়। এইদিকে আরশের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে টুকটুক করে। শেষে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে? কোনো উপায় না পেয়ে বাবার সম্মান রক্ষাতে বিয়ে করতে কবুল বলে নিল আরশ। বাবার বাড়ি থেকে আসার সময় বাবার গলা জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে মৌ। তার এই কান্নার কারণ অন্য কিছু, কারণ মৌ আজ তার জীবনের সব থেকে বড় অপমানটা হয়েছে। বিয়ে নিয়ে মৌয়ের মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের আগেই তার হবু বর তাকে যে অপবাদটা দিল সেটা ভোলার মতো নয়। মেয়েকে বিদায় দেওয়ার সময় আরমান সাহেব ফাঁকায় ডেকে নিয়ে বলেন, মা, আমি তোকে বিশ্বাস করি, তবুও বল, কখনো কারো প্রচারণায় এমন কিছু করিসনি তো? আমি তোর বাবা, আমাকে খুলে বল মা।
আমি তো তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। আরস যা বললো তা কি সত্যি? মৌ কানে হাত দিয়ে বলে, বাবা প্লিজ আর বলো না, আমি এটা সহ্য করতে পারছি না। উনি কেন এমন জঘন্য কথা বললেন? কি কারণে বললেন? তোমার মেয়ে এমন হতে পারে না বাবা। এরই মাঝে আরশ এসে আরমান সাহেবকে একটা ছবি দেখান, যা দেখে চমকে যায় আরমান সাহেব। আরশ আরমান সাহেবকে দেখান। এই দেখুন, আমার বন্ধু ছবি পাঠিয়েছে। খুব বাজে আর ঘনিষ্ঠ অবস্থার একটা ছবি। যা দেখে আরমান সাহেবের বুকে ব্যথা শুরু হয়। মৌ ছবিতে নিজেকে দেখে চমকে যায়। এটা কিভাবে হতে পারে? এটা তো সে সত্যিই একটা ছেলের সাথে। ছেলেটা আর কেউ নয়, আরশের বন্ধু। আরশ আরমান সাহেবকে বলে, এবার আপনার মেয়েকে বলুন কে মিথ্যা বলছে। আমি না আপনার মেয়ে। আপনার মেয়েকে উত্তর দিতে বলুন। এই অবৈধ উপায়ে আপনার মেয়ে টাকা ইনকাম করে কার জন্য? টাকার জন্য নাকি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য? মৌ কাঁদতে কাঁদতে বলে, এটা আমি হতে পারি না বাবা। আমি জানি না আমার ছবি কিভাবে গেল। আমি কিছু করিনি বাবা। আরশ আরো রাগান্বিত হয়ে বলে। আপনি এইভাবে মিথ্যা বলে কি প্রমাণিত করতে চাচ্ছেন? আরমান সাহেব নিজের মেয়ের গালে একটা থাপ্পড় মেরে বলে, এর চেয়ে তুই মরে যেতে পারিস না? তুই মরে গেলে আমি আরো খুশি হতাম। আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি, ভাবতেও ঘৃণা লাগছে আমার। ছি, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না তুই। বলে বুকের ব্যথায় মাটিতে বসে পড়লেন আরমান সাহেব। আরশ আরমান সাহেবকে ধরে বলে, এতে আপনার কোনো দোষ নেই। যা করার আপনার মেয়ে করেছে। আরমান সাহেব আরশের হাত ধরে বলে, বাবা, আমি হাত জোর করছি তোমার কাছে। আমার মান সম্মান এমনিতেও আর নেই। তুমি আমার মেয়েকে নিয়ে যাও। আমি কথা দিচ্ছি ও আর কখনো এমন করবে না। নিশ্চয়ই খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এমন করেছে। আরশ বলে, আমি চাইলেই এই ছবি সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি চাইনি আপনার সম্মান নষ্ট হোক। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, এটা ঠিক, কিন্তু আমি কখনোই একে মেনে নিব না। মৌ অবাক হয়ে গেল। ছবিটা সত্যি ছিল, কোনো এডিট ছবি ছিল না। হুবহু আমার মতো আরেকটা মানুষ কিভাবে হতে পারে? কে ছিল ওই মেয়েটা? নাকি আরুষ বিয়ে করবে না বলে কোনো অজুহাত খুঁজছিল? আমাকে ফাঁসাবে বলে আরুষ এই ছবি নিজে বানিয়ে আনেনি তো? সবটাই ধোঁয়াশা মৌয়ের কাছে। আরশের পাশে বসে আছে মৌ, কারো মুখে কোনো কথা নেই। আরশ গম্ভীর মুখে বসে আছে। তার বন্ধুরা এসে তার বউকে দেখলে কি ভাববে? শেষে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করতে হলো তাকে। আরশ মৌয়ের দিকে তাকিয়ে বলে দিল, শুনুন, আমার এমনিতেও ইচ্ছা ছিল না আপনাকে বিয়ে করার। আমার প্রেমিকা আছে রুহি। আমি রুহিকে ভালোবাসি। বাবা বলে ওর ফ্যামিলির কালচার ভালো না, তাই জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। তাও আমি সবটা মেনে নিতাম যদি আপনি কোনো ভালো মেয়ে হতেন। আমি রুহির সাথেই থাকবো, আপনার সাথে না। ওকে? আমার জীবনে আপনার কোনো অধিকার নেই। মৌ কোনো প্রতিবাদ না করে কেঁদেই যাচ্ছে, আর এই ছবির কথা ভেবেই যাচ্ছে। আরশদের বাড়িতে মৌকে নেওয়া হলে আরশের বন্ধুরা দেখতে এসে অবাক হয়ে যায়। আরশকে বলে, কি রে ভাই, ভালোই বিয়ে করেছিস। বউও পাবি, মাঝে মাঝে আমরাও ফিরিতে পাবো। তোরও টাকা ইনকাম হবে। শেষে কিনা এই মেয়ে বিয়ে করলি। সেদিন তো কত জ্ঞান দিয়ে দিলি আমাদের, আর আজ নিজে এই পতিতা বিয়ে করে আনলি। আরশ রাগে রুম থেকে বেরিয়ে গেল। একটা পতিতা মেয়ের সাথে নিজের বর যাকে তুলনা করে, তার মন মাইন্ড অনেক ভেঙে যাওয়ার কথা। বিয়ের আসরে যেটা ঘটে গেল সেটা নিয়ে খুবই চিন্তিত মৌ। মৌয়ের হাজবেন্ডের ওপরে একটু রাগ করলো না, কারণ মৌয়ের হাজবেন্ড আরশের রাগ হওয়াটাই স্বাভাবিক। কেননা আরশ যে ছবিগুলো দেখিয়েছে সেগুলো সত্যি মৌয়ের মতো একটা মেয়ে ছিল। আর আরশের যে বন্ধুগুলো এসেছিল, ওই মেয়েটার ছবি ওই ছেলেগুলোর সাথেই ছিল। যেখানে অন্য কোনো মেয়ে হলে সুইসাইডের পথ বেছে নিত, সেখানে মৌ প্রতিজ্ঞা করলো যে আসল সত্যিটা সে বের করে ছাড়বে। গায়ে ভারী ভারী গহনা পরে বড্ড অস্বস্তিতে আছে মৌ। আজ তার শ্বশুরবাড়িতে প্রথম দিন। আজ যে ঘটনা ঘটে গিয়েছে, শ্বশুরবাড়ির সবাই মৌয়ের দিকে কেমন চোখে তাকাচ্ছে। মৌ বেশ বুঝতে পারছে সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, তাই মৌ সিদ্ধান্ত নিল সবার এই ধারণা ভুল প্রমাণ করে দিবে। নিজের ঘরে একা একা বসে আছে মৌ, তার কাছে কেউ নেই। একদিকে ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা, বাইরে অনেক জলঘোলা চলছে আজকের ব্যাপারটা নিয়ে, তাই নতুন বউয়ের খোঁজ খবর আর কেউ নিচ্ছে না। আরশের বাবাকে আত্মীয়রা সবাই ধরেছে টাকা আর ক্ষমতা পাওয়ার লোভে এমন একটা বাজে মেয়েকে সে বউ করে বাড়িতে এনেছে। আরশের বাবাকে যে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। এদিকে ময়ের চিন্তা হচ্ছে তার বাবাকে নিয়ে। শেষমেশ তার বাবাও তাকে ভুল বুঝলো। আরশ বাড়িতে তার মা বাবার সাথে প্রচন্ড রাগারাগি করছে। সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আরশ ব্যাগ গুছিয়ে রওনাও হলো। এমন সময় মৌ আরশের সামনে গেলে আরশ বলে, এই পতিতা, বেরিয়ে যাবার বাড়ি থেকে। আমি তোকে বউ বলে মানি না। আমি
সহ্য করতে পারছি না তোকে। কেন আমার জীবনটা নষ্ট করলি? তুই এই বাড়িতেই থাক, আমি চলে যাচ্ছি। মৌ কোমরে শাড়ি পেঁচিয়ে বলে। কি ভেবেছেন কি আপনার মানা আর না মানায় এখন আর কিছু যায় আসে না? এটা কি সিনেমা পেয়েছেন নাকি যে বিয়ের পর বলছেন বিয়ে মানবেন না? আপনি মানলেও আমি আপনার বউ, আর না মানলেও। হিন্দি মুভি নাকি বাংলা মুভি, কোনটা দেখে এগুলো শিখেছেন? এইসব ন্যাকা ন্যাকা সিনেমার ডায়লগ বাস্তবে কাজে লাগবে না। বিয়ে মানবেন না বললেই হয়ে গেল? শুনুন, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন না। এমনিতেই লোকসমাজে আমার মান সম্মান বলে কিছু রাখেননি। যেখানে চারদিকে মানুষ আমার বাবাকে বলতো মৌয়ের মতো মেয়ের বাবা হওয়ার ভাগ্যর ব্যাপার, সেখানে আপনি আমাকে কলঙ্কিত করে চলে এসেছেন। আরশ মৌয়ের কথা না শুনে হাঁটা দিল। এমন সময় মৌ আরশের হাত ধরে টানতে টানতে রুমের ভিতর নিয়ে রুমের দরজা লক করে দিল। বাড়ি ভর্তি আত্মীয় অবাক হয়ে গেল। সবাই বলাবলি করছে। এমন বউ আজ প্রথম দেখলাম। লজ্জায় মাথা খেয়ে বরকে টেনে নিয়ে গেল ঘরে। মৌ কারো কথার পাত্তা না দিয়ে ঘরের দরজা লাগিয়ে বলে, আজ আমাদের ফুলসজ্জা, আর আপনার ফুলসজ্জা আমার সাথেই হবে। আর হ্যাঁ, ন্যাকামি করে এটা বলার প্রয়োজন নেই যে আপনি সোফাতে ঘুমাবেন বা ফ্লোরে। আমার সাথে এই খাটে ঘুমাবেন। সেটা না হলে গলায় দড়ি দিয়ে এই ফ্যানের সাথেই ঝুলে সুইসাইড নোট লিখে রেখে দেব, বুঝলেন? কোনো সিনেম্যাটিক ডায়লগ দিবেন না। মিস্টার আরুষ, আই লাভ ইউ। না মানে আগে ভালোবাসতাম না, বাট এখন থেকে বাসি, আর ভীষণ ভালোবাসার চেষ্টা করব। কারণ আপনি আমার স্বামী, তাই আমার আপনাকেই ভালোবাসা উচিত, আর আপনারও আমাকেই ভালোবাসা উচিত। আন্ডারস্ট্যান্ড? আপনি ভাববেন না আমাকে ছেড়ে যেতে চাইলেই আমি যেতে দিব। কালেমা পড়ে বিয়ে পড়েছি, ছেড়ে দেওয়ার জন্য নয় মিস্টার। আরশ অবাক হয়ে গেল। কোথায় ভেবেছিল সে তার বউকে ধমকে রাখবে, উল্টো তার বউ তাকে ধমক দিল। আরশ ভেবেছিল মেয়েটা ভয়ে চুপসে যাবে, কিন্তু হলো পুরোটাই উল্টা। আরশকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মৌ বলে, লিসেন, কি ভাবছেন আমি কেমন টাইপের মেয়ে, তাই তো? যেটা ভাবছেন ওইটাই ঠিক। আমি ওই টাইপের মেয়েই। আমাকে বাংলা সিনেমার সাবানা ভাবার কোনো কারণ নেই। আর আমি ইনামিনা টিনা মার্কা মেয়ে না। ভেবেছেন আমাকে দিনের পর দিন খোটা দিয়ে যাবেন আর খারাপ ব্যবহার করবেন, আমি সেটা মুখ বুজে সহ্য করব? কখনোই না। শুনুন, আপনি আমাকে ভুল বুঝেছেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমি খুব পজিটিভ মাইন্ডেড মেয়ে। এতে আপনাকে কোনো রূপ দোষ ত্রুটি দিব না। আমি আপনার জায়গায় আমি থাকলেও এমনভাবেই রিয়্যাক্ট করতাম, কারণ আমি জেনে শুনে চাইতাম না যে আমার হবু বর পতিতালয়ে যায় আর তাকে আমি বিয়ে করি। আপনার যোগ্য স্ত্রী হয়ে আমি দেখাবো যে আমার সম্পর্কে আপনার যে ধারণা হয়েছে সেটা ভুল। আরশ ভাবতেই পারেনি এমন একটা চমৎকার মেয়ের সাথে তার বিয়ে হবে। মেয়েটি কথায় যেমন পটু, কোনো রক্তে মাংসে গড়া ছেলে তার প্রেমে না পড়ে পারবে না। আরশ জীবনে এমন সুন্দর মেয়ে কখনো দেখেনি। একটা মেয়ে কতটা পজিটিভ মাইন্ডের হতে পারে সেটা মৌকে না দেখলে বুঝতোই না। আরশের মুখে কোনো কথাই ছিল না মৌকে বলার মতো। তাছাড়া আরশ তো জীবনে এমন একটা মেয়ে চেয়েছিল যে তার প্রেমের জালে জড়িয়ে রাখবে, তার কথা সারাক্ষণ শুনতে ইচ্ছে হবে। আরশ ভ্রুকুচকে মৌয়ের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে খুন করবেন নাকি? মৌ হেসে বলল। এসব খুনটুন করে বিধবা হতে চাই না আমি। আরশের সামনেই মৌ তার শাড়ি খুলতে শুরু করলো। এক্সকিউজ মি, আপনি কি করছেন এগুলা? শাড়ি খুলছি, এত ভারী শাড়ি আর গহনা জাস্ট নেওয়া যাচ্ছে না। তাই বলে আমার সামনেই? তাহলে কি রাস্তার ছেলেদের সামনে খুলবো? আমি শাড়ি খুলবো সেটা আপনার সামনেই। আরশ নিজে চোখ বন্ধ করে ফেল। মৌ হালকা হাসতে হাসতে বলে, মিস্টার ভদ্রলোক, আমি আগেই আপনার ব্যাপারে সব জেনে নিয়েছি। আপনার সামনেই কিছু পরার না থাকলেও যে খারাপ নজর দিবেন না সেটা আমি জানি। শুধু একটু দুষ্টুমি করার জন্য এটা করা। বেটা ভেবেছিল বাঘের পার্ট নিবে, দিয়েছি তো ভেড়া বানিয়ে। এই জন্যই বান্ধবীরা বলেছিল প্রথম রাতেই বিড়াল মেরে দিবি। দিয়েছি তো বিড়াল মেরে, এবার মিউ মিউ করে বেড়া। আমাকে পতিতা বলা, দেখো না কি কি করি। আরশ বেচারা একদমই মুখে কোনো বলি নেই। সে যে মৌকে কিছু বলবে তেমন কোনো রাস্তায় মুখ খোলা রাখেনি। আরশ চোখ খুলে অবাক। ঘরের মাঝে তার নতুন বউ সাদা ধপধপে টি শার্ট আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। মৌ নিজের চুল হাত খোপা করতে করতে বলে, কি দেখছেন দেখুন, আমি রাতে টি শার্ট ছাড়া ঘুমাতে পারি না। এটা নিশ্চয়ই আপনার টি শার্ট, আপনাকে জিজ্ঞাসা না করেই পরে নিলাম। কাল আমাকে কয়েকটা টি শার্ট আর স্কার্ট কিনে দিবেন। আর আপনি কি এই শেরওয়ানি পরেই ঘুমাবেন নাকি? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আরশ ড্রয়ার থেকে একটা 3 কোয়ার্টারের গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার ছেড়ে আরশ ভেবেই যাচ্ছে, কি মায়াবী এই মেয়েটা, যেই মেয়েটাকে সহ্যই করতে পারছিল না, আর সেই মেয়েটা তার কথার জাদুতে আরশের মন বদলে দিয়েছে। যে মেয়েটা এত মিষ্টি করে কথা বলে, সেই মেয়েটা এত বাজে প্রফেশনে কিভাবে যেতে পারে? এই মেয়েটাকে তো যে কেউ ভালোবাসতে পারতো,
তাহলে মেয়েটা কেন এমন কাজ করলো? মেয়েটার কথাগুলো এমন স্পষ্ট আর ক্লিয়ার, তাতে মনেই হয় না যে মেয়েটা অমন প্রফেশনের। এমন সময় কেউ একজন ঘরের দরজায় কড়া নাড়ল। মৌ গায়ে ওড়না পেঁচিয়ে দরজা খুলতেই আরুষের বন্ধুরা এসে হাজির। আরুষের বন্ধুরা মৌকে এমন পোশাকে দেখে অবাক। শীষ বাজিয়ে বলে, কি পতিতা, বিয়ে করার কি প্রয়োজন ছিল? তোমাদের কি আবার সংসার লাগে নাকি? এমনিতেই তো সব পাও তোমরা, কারুর বউ হওয়ার যোগ্যতা আছে নাকি তোমার? আর এর মতো ভালো ছেলের কপালে এই জুটলো, আজ আবার হবে নাকি আরেকবার ফুলটুসি? মৌ ঠাস শব্দে আরুষের বন্ধুর গালে একটা থাপ্পড় মেরে দিল। আরুষের বন্ধুর গায়ে ঠাস করে চর মেরে দেওয়ার সাথে সাথে চমকে যায় আরুষের বন্ধু। আরুষের বন্ধু উল্টা মৌয়ের গালে চর মারতে গেলে মৌ হাত ধরে ফেলে। আরুষ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মৌ ওর বন্ধুর হাত ধরে রেখেছে। আরুষ বিষয়টা দেখে অবাক হয়ে যায়। আরুষকে দেখে আরুষের বন্ধু বলে, দেখ ভাই তোর বউ। মৌ আরুষের বন্ধুর হাত ঝাড়ি মেরে বলে, উনি কি দেখবে? ওনাকে ডাকছেন কেন? ওনাকে নালিশ দিবেন আর উনি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিবেন? কি এতক্ষণ কি বলেছিলেন? আমি পতিতা? আমার সংসারের প্রয়োজন নেই, বিয়ের প্রয়োজন নেই, আপনার বন্ধুর জীবন নষ্ট করেছি? প্রথম কথা, আমি পতিতা নই। আর দ্বিতীয় কথা, যদি ধরেই নেই আমি পতিতা, তাহলে আপনি কি? আপনি কি দুধে ধোয়া? একটা মেয়ে পতিতা কিভাবে হয় যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যায়? একটা পতিতা অবশ্যই তার পেশা ছেড়ে দিত যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যেত। একটা মেয়ে টাকার জন্য একটা ছেলের সাথে সময় কাটালে তাকে পতিতা বলে, আর একটা ছেলে টাকা দিয়ে সময় কাটালে তাকে কি বলে? উত্তর দিন, তাকে কি বলে? একটা মেয়ে পতিতা হলে সেই মেয়েটির সাথে রাত কাটানো ছেলেগুলোকে পতিতা বলে। আমার যদি বিয়ে করার রাইট না থাকে, আপনাদের কিভাবে রাইট থাকে? আমার যদি সংসার করার না সাজে, তাহলে আপনাদের কিভাবে রাইট থাকে? লজ্জা করে না আপনার একটা মেয়ের সাথে রাত্রি যাপন করে এসে সেই মেয়েকে পতিতা বলে উপদেশ দিতে? আরুষের বন্ধু বলে, তাই বলে আমার গায়ে হাত তুলবে তুমি? মাত্র একটা চরের প্রাপ্য নয় আপনি। উচিত শহরের সব মানুষ জড়ো করে তাদের সবার সামনে জুতা পেটা করে আপনাদের আসল পরিচয় দেওয়া উচিত যে এরাই তারা যারা রাতের আধারে পতিতালয়ে যায় আর দিনের আলোতে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। আরুষ অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি মেয়েটি এতটা প্রতিবাদী আর এতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। আরুষ তার বন্ধুকে বলে, কি সমস্যা ভাই, কি হয়েছে? মৌ বলে, উনি কি বলবে? আমি বলছি কি হয়েছে। উনি আমাকে ওনার সাথে থাকার প্রস্তাব দিয়েছে, যার জন্য ওনাকে থাপ্পড় মেরেছি, যার জন্য উল্টা উনিও আমাকে মারতে চেয়েছিলেন। কি মিস্টার আরুষ, এসব আপনার বন্ধু? এই সমাজে আপনার চলাফেরা? বা রে সভ্য সমাজ! বাহ, নিজের স্ত্রীকে অপমান করছে আর বর আঙুল গালে দিয়ে চুষছে। আরুষ ওর বন্ধুর গালে আরেকটা থাপ্পড় মেরে বলে, এখান থেকে বের হ। আমি ভাবতেও পারিনি তোরা এমন প্রস্তাব দিতে পারবি। অন্তত আমার মান সম্মান রাখা উচিত ছিল তোদের। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আরুষের বন্ধুরা বেরিয়ে গেলে আরুষ মৌয়ের দিকে তাকিয়ে বলে, ইয়ে মানে মিস মৌ, সরি, রিয়েলি সরি। আচ্ছা, কিসের জন্য সরি? আপনার বিয়ের আসরে করা রিয়্যাক্ট নাকি আপনার বন্ধুর করা ব্যবহার? দুটোই। আরুষ যেন মৌয়ের কথার ঝুলিতে নিজেই নতজান হয়ে গেল। মৌকে উপেক্ষা করার শক্তি হারিয়ে ফেল। মেয়েটি কথা দিয়ে আরুষকে দুর্বল করে ফেলল। মৌ আরুষকে বলে, মিস্টার আরুষ, জানেন আমার সমাজে আমার খুব সম্মান ছিল। সবাই বাবাকে বলতো আপনার মেয়ে একটা লক্ষ্মী মেয়ে, এমন মেয়ে থাকলে আর কিছু লাগে না। জানেন এখন আমার সমাজ আমাকে চরিত্রহীনা বলে জানে। তারা জানে আমি একটা মুখোশধারী, আমি পতিতা। আমার চরিত্রে এই তকমা যে ভুল প্রমাণ, সেটা করার মতো উপযুক্ত প্রমাণ আমার কাছে নেই। আমি যে নির্দোষ সেটা প্রমাণের জন্য সঠিক প্রমাণ আমার হাতে নেই। জানেন তখন খুব অসহায় লাগে যখন চারদিকে মানুষ দোষারোপ করে। দোষ না করে দোষী হতে হয়। আরুষের হঠাৎ খুব খারাপ লেগে উঠল। সে নিজের অজান্তে কোনো ভুল করে ফেলেনি তো? এমন তো হতেই পারে হুবহু দেখতে একই রকম দুইটা মানুষ, কিন্তু না, চেহারায় যে সেম মিল। ভাবতে ভাবতে আরুষ আর মৌ ঘুমিয়ে গেল। খানিক পরে আরুষের ঘুম ভেঙে গেল। হঠাৎ আরুষের খেয়াল হলো তার পাশে শুয়ে থাকা ঘুমন্ত পরীটার দিকে। ডিম লাইটের আলোতে ময়ের ফর্সা শরীর দেখা যাচ্ছে। মেয়েটা মনে হয় এমনই ছটফটে থাকে সবসময়। ঘুমানোর স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। ওড়না বেড থেকে নিচে পড়ে আছে, গেঞ্জিটা খানিকটা উঁচু হয়ে আছে। আরুষ ময়ের পেটের শরীর খেয়াল করে দেখে। আরুষের মনে সন্দেহ হলো, একটা পেশাধারী পতিতা কখনো এমন হতে পারে না। তাদের শরীরে বিভিন্ন চিহ্ন ফুটে থাকে। ময়ের শরীর একদমই নিখুঁত। কেন যেন আরুষের মনে হচ্ছিল মেয়েটা যেন পতিতা না হয়, মেয়েটা যেন পবিত্র একটা মেয়ে হয়। হঠাৎ আরুষের খেয়াল হলো ময়ের গলা। ময়ের গলা একদম সাদা, কিছুই নেই।
আরুষ সাথে সাথে তার ফোন বের করে পিকচার বের করলো, কারণ পিকচারে থাকা মেয়েটার গলায় বেশ বড় একটা জট ছিল কালো দেখতে। আরুষ জিজ্ঞেস করেছিল, সে বলেছিল এটা তার জন্মদাগ। আরুষের কেমন জানি সন্দেহ হচ্ছে মনে মনে, মনে হচ্ছে কোথাও কিছু একটা গরমিল হয়েছে। হঠাৎ ময়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই লাফ দিয়ে উঠে যায়। মৌ তাকিয়ে দেখে কেউ একজন তার উপরে ঝুঁকে আছে। মৌ উড়ামুড়া দিতেই লোকটা সরে গিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ে। মৌ বুঝতে পারে আরুষই ছিল, আর আরুষই মৌকে দেখছিল। মৌ ইচ্ছা করে আরুষকে জড়িয়ে ধরে। মৌ অজান্তে জড়িয়ে ধরে ভান ধরে। আরুষ আরো শক্ত করে জড়িয়ে ধরে। মৌ আগে থেকে ভীষণ দুষ্টু টাইপের। দুষ্টুমি করাটাই ওর একটা ইম্পর্ট্যান্ট কাজ। এদিকে আরুষ বেচারা মহা মুশকিলে পড়েছে। একটা বন্ধ করে নিজের বিয়ে করার সুন্দরী বউ জড়িয়ে ধরলে যে কারোর ঠিক থাকা সম্ভব নয়। আরুষ খানিকটা সরে ঘুমানোর চেষ্টা করলো। আরুষ যতটা সরে মৌ ততই আরুষের দিকে সরতে থাকে। আরুষ উপায় না পেয়ে বইয়ের সাথে লেপ্টে থেকেই ঘুমাতে হলো। পরের দিন সকালে আরুষের ঘুম ভাঙতে অবাক হয়ে যায় সে। আরুষ দেখে তার বুকের সাথে লেপ্টে আছে মৌ। কি সুন্দর করে ঘুমাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, একদমই পাগলির মতো লাগছে। মৌয়ের নিঃশ্বাস আরুষের বুকে উপচে পড়ছে। এমন সময় মৌয়ের ঘুম ভেঙে যায়। মৌ ঘুম ভাঙতেই দেখে সে আরুষের বুকে। মৌ লাফ দিয়ে উঠেই চুল হাত খোপা করতে করতে বলে, এই আপনি কিছু করেননি তো? আরুষ কাঁচতে কাঁচতে বলে, কিছু করেছি মানে? কি কি বলছো এসব? না মানে যেইভাবে জড়িয়ে ধরেছিলেন, আর একটু হলে তো আমার দমই বেরিয়ে যাচ্ছিল। আমি না, আপনি জড়িয়ে ধরেছিলেন। দম তো আমারও বেরিয়ে যাচ্ছিল। আমি তো ঘুমের মাঝে অজান্তে জড়িয়ে ধরেছিলাম, আর আপনি যে ইচ্ছে করে জড়িয়ে ধরেছিলেন। এই যে না মিস, আপনি ধরেছিলেন। যান, এবার গোসল করে ফ্রেশ হয়ে বাইরে যান। এক্ষুনি আবার সবাই ডাকাডাকি করতে আসবে। অদ্ভুত, গোসল করতে যাব কেন? আপনি ঘুমের মাঝে কিছু করেননি তো? সত্যি করে বলুন বলছি, এই ছিল আপনার মনে? জি না, আমি ওই টাইপের ছেলে না, আমি কিছুই করিনি। কিন্তু বাইরের কেউ সেটা মানবে না। আজ আমাদের ফুল সজ্জা, সো কিছু করি আর না করি সবাই এটাই ভাববে। আর 5টা দম্পতির মাঝে যা হয়েছে আমাদেরও তাই হয়েছে। বাইরে গেলে সবাই বিভিন্ন প্রশ্ন করবে। তার থেকে বেটার আপনি গোসল করে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে বাইরে যান, তাহলে সবাই ব্যাপারটা নর্মালি নিবে। মৌ অবাক হয়ে যায়। এই কোন নিয়ম? কিছু করলেও ভাবে, না করলেও ভাবে। মৌ আরুষকে বলে, শুনুন, শাড়িটারে আমি পরতে পারবো না, আমাকে আপনার জিন্স আর গেঞ্জি দিন। আমার জিন্স আপনার হবে? হবে মানে? দৌড়াবে? হ্যাঁ, আপনি দৌড়াবেন। 5 ফিট 11 ইঞ্চি একটা ছেলের জিন্স আপনার পা থেকে মাথা পর্যন্ত হবে। আমি ছেলে হলে আমিও অতটাই লম্বা হতাম। মেয়ে মানুষ হিসেবে ঠিকই আছি, না হয় আপনার থেকে একটু শর্ট। বটি দিয়ে জিন্সের নিচ থেকে কেটে নিব। আপনি জিন্স কাটবেন, তার থেকে আপনি আমার একটা হাফ প্যান্ট পরুন, এটাই বেটার হবে। কি? আমি হাফ প্যান্ট পরবো, তাও আবার আপনার? ছে ছে ছে, মানুষ কি বলবে আমায়? এই যে নতুন বউ, জিন্স পরলে মানুষ কি ভাববে? আপনাকে শাড়িই পরতে হবে। আমি শাড়ি পরতে পারি না। অবশেষে কি বউয়ের শাড়ি পরানোর দায়িত্ব নিতে হবে? বলেই মাথায় হাত দিয়ে দাঁড়ালো আরুষ, আর মৌ গিয়ে শাওয়ার ছাড়লো। মৌ ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো। মৌয়ের চোখে মুখে মহা বিরক্তি। কিভাবে এখন সে শাড়ি পরবে? একটা মেয়ে হয়ে শাড়ি পরতে পারে না, এটা মানুষকে বললেও হাসাহাসি করবে। তাছাড়া এমনিতেও তাকে নিয়ে সমালোচনার শেষ নেই এখন। মৌ ভেবে নিয়েছে তাকে কেউ কিছু বললে সে সঠিক উত্তর দিবে। মৌ বাইরে বেরিয়ে দেখে আরুষও তাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আরুষ গোসলের আগে তাওয়াল পরেই গোসল করে, এর তার রোজকার অভ্যাস। এখন ঘরে বউয়ার সাথে খানিকটা অস্বস্তিতে পড়তে হয়েছে আরুষকে। মৌ আরুষের দিকে তাকিয়ে বলে, এই যে হ্যালো, আপনার কোনো লজ্জা নেই তাই না? এইভাবে আমার সামনে জাস্ট টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, গায়ে শর্ট গেঞ্জি কিছুই নেই। বলেই মৌ মাথা থেকে তাওয়ালটা আরুষের গায়ে ফেলে দিয়ে বলে, এটা গায়ে পড়ুন। আরুষ ভ্রু কুচকে ময়ের দিকে তাকিয়ে বলে, এই যে মিস সুন্দরী, আমি কি আপনার মতো মহিলা নাকি যে আমাকে সব ঢেকে ঢুকে রাখতে হবে? আমি ছেলে মানুষ, একটা শর্ট প্যান্ট পরলেই চলে। মৌ কোমরে হাত বেঁধে বলে, তাহলে কি আমি মহিলা? আরুষ ডান ভ্রু উঁচু করে বলে, তাতে কোনো সন্দেহ আছে মিস বউ? কি বললেন মিস বউ? ও সরি, আমি মিস মৌ বলতে চাইছিলাম। আর কি গালতিছি, বউ ডেকে ফেলছি। থাক, আর এভাবে সরি ডাকা লাগবে না মিস্টার উরস। কি বললে? উরস? ইয়াক, এই পোকার মতো জঘন্য পোকা আর নেই। এত এক্সাইটেড হবেন না, আমি আরো সেই বলতে চাইছিলাম, বাট উরস হয়ে গিয়েছে, এটা গালতি সে হয়ে গিয়েছে।
এক্সাইটেড হব না তো কি হব? যেভাবে দাঁড়িয়ে আছেন আমাকে কি স্থির থাকতে দিচ্ছেন আপনি? কেন? আমি কি করেছি আপনাকে? আরুষ চোখ ইশারা দিয়ে মৌকে দেখিয়ে বলে। তাকিয়ে দেখুন নিজের দিকে কিভাবে আছেন। মৌ জাস্ট পেটিকোটের ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। চুল দিয়ে টুপটাপ পানি পড়ে ব্লাউজের পুরোটাই ভিজে গিয়েছে। গলা মুখ সব পানিতে ভিজে আছে। মৌ যে তাড়াহুড়োতে ওড়না ছাড়া বেরিয়েছে সেটা খেয়ালই নেই। আরুষ বলে, এভাবে ভিজে জ্বর ঠান্ডা লাগাবেন, পরে কষ্ট আপনি নিজেই পাবেন। ঠিকভাবে চুলও মুছতে পারেন না দেখছি। আরুষ একটু একটু করে ময়ের দিকে এগিয়ে গিয়ে ময়ের দেওয়ার তাওয়াল দিয়ে ময়ের চুলের পানি মুছে দিতে দিতে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে সব সভ্য ছেলে অসভ্যভাবে এক্সাইটেড হয়ে যাবে। শাড়িটা পরে নিন। আমি শাড়ি পরতে পারি না যে। আমি সাহায্য করছি, আপনি চুপ হয়ে দাঁড়িয়ে থাকুন। আরুষ বিছানায় থাকা লাল টকটকে সুতি শাড়িটা নিয়ে মৌকে পরিয়ে দিতে থাকে। আরুষ বলে, কি হলো, এভাবে নড়ছেন কেন? মৌ বলে, সুরসুরি দিচ্ছেন কেন আপনি? আরুষ বলে, বাবা, মানুষের এত সুরসুরি থাকে, আপনাকে না দেখলে বুঝতাম না। দেখুন এবার ঠিকঠাক আছে কিনা। মৌ অবাক হয়ে যায়। সেই মেয়ে মানুষ শাড়ি পরতে পারে না, অথচ আরুষ ছেলে মানুষ তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানো শেষ হলে মৌ আরুষকে অজান্তে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ। আরুষ চমকে যায়। এভাবে হুট করেই তাকে মৌ জড়িয়ে ধরবে ভাবতেই পারেনি। মৌ আরুষকে ছেড়ে দিয়ে বলে, কিছু মনে করেননি তো? আমার বেস্টিকে আমি খুশি হলেই জড়িয়ে ধরতাম। আরুষ বলে, আর কাকে কাকে জড়িয়ে ধরেছেন? কাউকে না, শুধু বেস্টিকে। না, আবার রাস্তার কোনো ছেলের প্রতি খুশি হয়ে জড়িয়ে ধরেননি তো? আমাকে কি এমন হয়ে হয় আপনার? আপনি বর হন তাই। আপনাকে ধরলে পাপ নেই কোনো। এমন সময় আরুষের ফুপু ডাকছে বাইরে থেকে। মৌ বাইরে গেলে আরুষের ফুপু বলে, বাপের বাড়ি থেকে কিছু শেখনি? বিয়ের পরের দিন এত দেরি করে কেউ ঘুম থেকে উঠে? মৌ চুপ থাকার মেয়ে নাই। ফুপুকে বলে ওঠে, দেখুন, আমি আজ আরো খুব ভোরে ঘুম থেকে উঠেছি। রেগুলার এত সকালে ঘুম থেকে ওঠা সম্ভব নয়। কাল থেকে 8টার আগে আমাকে কেউ ডাকবেন না। আর দেখুন, আমার সাথে আমার বাপের বাড়ির তুলনা করবেন না। বাড়ির বউ বলে ভাববেন না। যা কিছু বলে পার পেয়ে যাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আরুষের ফুফু তো আকাশ থেকে পড়ে বলে, এটা ঘরের বউ নাকি অন্য কিছু? মৌ বাইরে যাবার পর আরুষ ময়ের ফোন চেক করে। ময়ের ফোনে কয়েকটা মেসেজ এলো। ময়ের বেস্টি পিকচারগুলো পাঠিয়েছে। আরুষ পিকচারগুলো দেখে অনুশোচনায় ভুগছে। প্রতিটা ছবিতে তারিখ উঠে আছে। 10 জানুয়ারি, এই দিনেই তো মৌ তার বন্ধুদের বাসায় এসেছিল টাকার বিনিময়ে। একই সময়ে একটা মানুষ দুইটা জায়গায় কিভাবে থাকতে পারে? আরুষের মনে আরো বেশি কৌতূহল বাড়তে থাকে। আরুষের বিষয়টা বেশি খুঁটিয়ে দেখতে ইচ্ছে হলো। আরুষ ময়ের ফ্রেন্ডকে মেসেঞ্জারে কল দিল। আরুষ একটা সালাম দিয়ে জানালো সে ময়ের হাজবেন্ড। আরুষ ময়ের বান্ধবীর কাছে জানতে চাইল। এটা কিসের ছবি আর কোথা থেকে তোলা? ময়ের বান্ধবী জানালো তারা তাদের একটা বান্ধবীর বিয়েতে গেছিল সিলেট। সেখানে গিয়ে 7 দিন ছিল। আর তখনই ছবিগুলো ওঠানো। আরুষের মাথায় যেন বাজ পড়ল। একই দিনে ঢাকা টু সিলেট 1 ঘন্টার মাঝে যাওয়া আসা সম্ভব নয়, কারণ সেদিন মৌকে ভাবা মেয়েটি আরুষের বন্ধুদের সাথে কয়েকটা ঘন্টা ছিল। আরুষের মাথায় কিছুই ঢুকছে না। আরুষের মন সায় দিল সেদিনের মেয়েটি কোনোভাবেই মৌ ছিল না। তাহলে সেদিনের মেয়েটি কে ছিল? আরুষের মনে বেশ কতগুলো প্রশ্ন জড়সড় হলো। তবে আরুষের মনটা এখন বেশ ফ্রেশ লাগছে। তার ভাবনাটা হয়তো ভুল আর ঠিক এই মুহূর্তে ভাবতে ইচ্ছে করছে না আরুষের, কারণ আরুষ একটা রাতে মৌয়ের ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে। আরুষ নিজের রুম থেকে বেরিয়ে এসে দেখে মৌ বারান্দায় চেয়ারে বসে আছে, আর বিভিন্ন মানুষ মৌকে দেখতে এসেছে। নতুন বউ হলে সবাই দেখতে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মানুষজনের ঝামেলা কমে গেলে আরুষের মা বাবা বলে, মা মৌ, আমার ছেলেকে ভুল বুঝো না, ও কিন্তু খুব ভালো। হঠাৎ তোমার মতো একটি মেয়েকে কোথায় দেখেছে আর তোমাকে ভুল বুঝেছে। তবে ও কিন্তু এতটা গদ্দপ না, নিজেই ঠিক ভুল বুঝতে পারবে আর সত্যিটা যাচাই করবে। আর তুমি ভেবো না, জমি ঠিক করার জন্য ছেলেকে প্রেশার দিয়েছিলাম তোমাকে বিয়ে করতে। এসব জমির কোনো ব্যাপারই ছিল না মা, শুধুমাত্র ছেলেকে বিয়ে করানোর জন্য এই মিথ্যা নাটকটা করেছিলাম। তোমাকে আমরা আগে থেকেই চিনি মা, তুমি অনেক ভালো মেয়ে, সেটা আমরা জানি। আমার ছেলেটার চরিত্রও অনেক ভালো, আর আমার ছেলের জন্য আমরা সঠিক মেয়েটাকেই এনেছি মা। তুমি আমাদের বৌমা না, আমাদের মেয়ে। আরুষের মা ছেলের বউকে একটা চেন পরিয়ে দিল আর মৌকে বলল, তুমি কিছু নিয়ে মন খারাপ করো না মা। মৌ আরুষের বাবাকে বলল, কিন্তু আমার বাবা, উনি তো আমাকে ভুল বুঝছে।
আরুষের বাবা বলে, তুমি ভেবো না, তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, ওইদিকে সবই ঠিক আছে। বলেই আরুষের বাবা ময়ের বাবাকে কল দিয়ে ময়ের কাছে ফোনটা ধরিয়ে দেয়। ময়ের বাবা বলে, মা মৌ, আমি জানি আমার মেয়ে কেমন, তবুও আমি তো বাবা, এমন কিছু শুনলে দুশ্চিন্তা হয়। শ্বশুর বাড়ির সবার সাথে মানিয়ে নিস মা, অনেক ভালো পরিবার পেয়েছিস মা, অনেক সুখী হবি। সকালে খাওয়া দাওয়া শেষ করে মৌ তার বড় ননদের সাথে গল্প করছে। আরুষের ইচ্ছে করছে মৌকে একটু সরি বলবে, বাট কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। আরুষ তার বোনকে ডেকে বলে, আপু দুলাভাই ফোন দিয়েছে, মায়ের ফোনে তোমাকে ডাকছে। আরুষের বোন যাওয়ার পর আরুষ মৌকে বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে, রুমে চলুন। দুপুর গড়িয়ে বিকেল, সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট করছে। আরুষ মৌকে ডেকে নিয়ে ঘরের দরজা লক করলো। মৌ সন্দিহানভাবে আরুষের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? দিন দুপুরে ঘরের দরজা লক করছেন যে? খুলুন বলছি, মানুষ কি ভাববে? আরুষ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে ময়ের দিকে তাকিয়ে। মেয়েটা নিছকে একটা বাচ্চা, কোনো ইগো বলে কিছুই নেই। থাকলে তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, গাল নাক মুখ ফুলিয়ে কান্নাকাটি করত, বা আমার উপর এক আকাশ সমান অভিমান নিয়ে বসে থাকতো, বা রেগে থাকতো, তার মাঝে কিছুই নেই কেন? মেয়েটা বড়ই পাগলি টাইপের। এমন মেয়েরা সবসময় ভালো মনের হয়, আর ছেলেরা চট করেই এদের দুষ্টমির প্রেমে পড়ে যায়। মেয়েটার চোখে মুখে কি ভীষণ মায়া। এসব ভাবতে ভাবতে আরুষ কোথায় যেন হারিয়ে গিয়েছে। আর এই সুযোগে মৌ ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আরুষ সাথে সাথে হাতটা টেনে ধরে দরজার পিঠে গিয়ে দাঁড়ায়। ময়ের হাত ভর্তি চুড়িগুলো ঝনঝন করে বাজছে। মৌ নার্ভাস হওয়ার জন্য বারবার জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজাচ্ছে। আরুষ পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ময়ের ঠোঁটের দিকে। মৌ ব্যাপারটা বুঝতে পেরে আরুষকে বলে, এইভাবে হাত ধরে রেখেছেন, কি কোনো সমস্যা আপনার? এই যে মিস বউ, সরি মৌ, সারাদিন আমার সমস্যা না খুঁজে নিজের সমস্যা খুঁজো, তাহলে সব বুঝতে পারবা। পেতনিদের মতো নতুন বউ সারা বাড়ি পাইচারি করে বেড়াচ্ছ কেন? কোথায় একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকবা ঘরের এক কোণে, তা না ডাকাডাকি করে বেড়ানো লাগছে। এই যে ছাড়ুন বলছি, আমার ওসব লজ্জা টজ্জা কিছু নেই। এই বাড়ির সবাই খুব ভালো, তাই আমার লজ্জা লাগছে না। সবার মাঝে কি আমিও আছি? না, আপনি তো আস্তে একটা কি বিশ্রী ভাবে আমাকে অপমান করেছেন, কিচ্ছু ভুলিনি। রাগও আছে তোমার? নেই মানে? আপনি জানেন না তাই আমার অনেক রাগ। এতটুকু পিচ্চি মানুষের কোথায় রাগ থাকে? শুনুন, দেখতে পিচ্চি লাগলেও আমি অতটা পিচ্চি না, যেমন ভাবছেন তেমন না। তাই না? দেখুন, কি বলতে ডেকেছেন তাই বলেন। কি ব্যাপার বাঘিনী, কাল যেভাবে ধমকাচ্ছিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। আজ তাহলে এমন দুর্বল কেন? সামান্য হাত ধরেছি এতেই, আর অন্য কিছু করলে তো খুঁজেও পাওয়া যাবে না। দেখুন, আমি ঝগড়া করতে পারি, আমার সাথে ঝগড়া করে কেউ পারে না। পারলে হাত ছেড়ে মুখ চালান, দেখব কে জিতে। আরুষ হাত ছেড়ে দিয়ে ময়ের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। দেয়ালে আটকে গিয়েছে মৌ, সামনে আরুষ। সামনে পেছনে কোথাও যেতে পারছে না। আরুষ ঠোঁট আটকে রেখেছে, মৌ কথা বলতে পারছে না। বেশ কয়েক মিনিট পরে ছাড়লো। মৌ ঠোঁট মুছতে মুছতে থুথু ফেলতে ফেলতে বলে, এই বিশ্রী মানুষ, এটা আপনি কি করলেন? ওয়াথু, আপনার গায়ে বমি করে দিব। আমি কি বমি দিয়েছি? তোমাকে যা দিয়েছি তা ব্যাগ দাও। আপনি আমার সাথে এই বিশ্রী কাজ কেন করলেন, আগে সেটা বলুন। অদ্ভুত, নিজেই তো বললে মুখ চালাতে, তাই চালিয়ে দেখালাম। আমি কি ওভাবে বলেছি নাকি? ঝগড়া করতে বলেছি। বলে মৌর আগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যেতে গেলে আরুষ আবার হাত টেনে ধরে বলে, যেটা বলতে ডাকা সেটা শুনবে না? আবার কি বললেন? এসো বিছানায় বসো, নিরিবিলি বলতে হবে কথাটা। আরুষ ময়ের হাত ধরে বলে, মৌ, আমি জীবনে মিথ্যা কথা বলি না, কোনো 2 নাম্বারিও করিনি কারোর সাথে। বিয়ের আসরে যেটা করেছি ভুল করেছি, ক্ষমা করার মালিক তুমি। আমি মাথা নত করছি যে আমার ভুল হয়েছে। কিন্তু মৌ, আমি যে একটা মেয়েকে দেখেছি সেটা সত্য ছিল। মেয়েটা হুবহু তোমার মতো কিভাবে হতে পারে? কিছু তো কাহিনী আছে। আমি চাইছি মেয়েটার সাথে দেখা করতে, আর তুমিও দেখা করো। তুমি নিজ চোখে দেখো কে এই মেয়ে মানুষ, তো হঠাৎ তোমাকেই ভাববে। তোমার গায়ে এই কলঙ্ক লেগে থাকুক, আমি সেটা মোটেও চাইছি না। আজ রাতে আমার সাথে যাবে, মেয়েটাকে ভাড়া করা হয়েছে। আসলে আমার বিয়ের আসরে রেগে যাওয়ার কারণ ও ছিল।
আমি হঠাৎ ধাক্কা খেয়েছিলাম। বন্ধুদের সাথে রাত কাটানো মেয়ে কিভাবে আমার বউ হবে? আরুষ, আপনি এত ভাবছেন কেন? আপনার কোনো ভুল ছিল না। একটা সুস্থ মানুষ যেটা করে আপনি সেটা করেছেন। বিয়ের আগের দিন আপনার বোন আপনার সম্পর্কে অনেক কিছু বলেছিল। আমি তখনই শিওর ছিলাম বিয়ে করলে আপনাকেই করব। আপনি কতটা ভালো তার সব জেনে গিয়েছিলাম আগেই। আমি তো আপনার মতো নয়, প্রেমিকা ছিল তাই আমার দিকে আগ্রহ ছিল না। এটাও জেনে গিয়েছো প্রেমিকা ছিল? এই গুরুত্বপূর্ণ নিউজটা কে দিয়েছে শুনি? আপনার বোন দিয়েছে। তোমার তো দেখছি এই বাড়িতে বিভিন্ন নিউজ চ্যানেল সবই আছে, কোনো খবরই পড়ে নেই। তা কি বলেছে? বলেছে আমার ভাইয়ের একটা রিলেশন ছিল, ভাই তার জন্য বিশাল পাগল ছিল, কিন্তু মেয়েটা আস্ত একটা গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে চলে গিয়েছে। আমার ভাই রোজ ঘুমের ওষুধ খাইতো, মাতাল হয়ে বাড়িতে ফিরতো, সারাদিন এক্স করে কাঁদতো, দাড়ি গোফ কাটতো না, একটা দেবদাস হয়ে গিয়েছিল সে। এগুলো বলেছে সিরিয়াসলি? আমার এক্স আমার জন্য এখনো পাগল আছে, আমি বিয়ে করিনি তাই, আর আমাকে ছ্যাঁকা দিয়েছে? অদ্ভুত কথা সব। তাহলে বিয়ে করেননি যে? ওর চরিত্রের সমস্যা ছিল বাবা বলল, আর আমিও দেখেছিলাম ওর চরিত্রের সমস্যা। তাছাড়া আমার অতটা সিরিয়াস রিলেশন ছিল না। বিয়ে করতে চাইছিলাম কিন্তু বাবা রাজি না, তাই করিনি। আর আমার মনের মতো অতটা ছিল না। এখনো ভালোবাসেন? মোটেও না। তার সাথে যেটা ছিল ওইটাকে ভালোবাসা বলা চলে না, বুঝলে মিসেস? বুঝলাম। সেদিন সন্ধ্যায় আরুষ মৌকে নিয়ে বেরোলো। কোথায় নিয়ে যাচ্ছে আরুষ সেটা জানে না। মৌ আরুষের পিছু পিছু যাচ্ছে। মৌ জানতে চাইলে আরুষ বলে, বন্ধুর বাসায় যাচ্ছি। মৌ আরুষের পিছ রওনা হলো। মৌ বায়না ধরলো সে খালি পায়ে হাঁটবে। তার অনেক দিনের শখ রাস্তায় খালি পায়ে হাঁটবে, তাও রোড দিয়ে। রোড লাইটের আলো রাস্তায় চকচক করছে। শহরে বিভিন্ন মানুষের মাঝে খোলা আকাশের নিচে হাঁটছে আরুষ আর মৌ। মৌ মাঝে মাঝে লাফ দিয়ে রাস্তার পাশে লাগানো বিভিন্ন ফুল গাছ থেকে ফুল ছেঁড়ার চেষ্টা করছে। বারবার ব্যর্থ হওয়ায় আরুষ মৌকে উঁচু করে ধরলো। মৌকে উঁচু করে ধরার সময় পেট থেকে শাড়ি সরে যায়। আরুষ দুষ্টুমি করে পেটে ঠোঁট ছুঁয়ে দেয়। মৌ লাফ দিয়ে নেমে বলে, কি হলো? আরুষ বলে, কি হলো আপু? এই শুনুন, আপনাকে কি আবার মুখ চালাতে বলা হয়েছে? আরুষ তার প্রচন্ড হাসি চেপে রেখে বলে, ওকে মুখ অফ। নিস্তব্ধ শহরে জনমানব শূন্যহীন রাস্তা। এই রাস্তায় খুব একটা মানুষ চলাচল করে না, কোথাও কেউ নেই। পাশাপাশি হাঁটছে মৌ আর আরুষ। তাদের জন্য নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আনমনে হেঁটে চলেছে দুজন। ঝোপঝাড়ের মাঝে জোনাক পোকাগুলো জ্বলছে নিচ্ছে। রাতের এই সৌন্দর্য যেন ভুলবার মতো নয়। মাঝে মাঝে দুই একটা জোনাক পোকা হাতে ধরে হাঁটছে মৌ। আরুষ ময়ের এই বাচ্চা মুখ দেখছে আর ময়ের প্রতি মুগ্ধ হচ্ছে। আরুষ বারবার ময়ের প্রেমে পড়তে বাধ্য হচ্ছে। ইচ্ছে করছে মৌকে জড়িয়ে ধরতে, কিন্তু সেই সাহসটা পাচ্ছে না। হঠাৎ করে গাছের একটা ডাল ভেঙে পড়ায় মৌ ভূত ভেবে ভয় পেয়ে এসে জড়িয়ে ধরে আরুষকে। এমন শক্তভাবে জড়িয়ে ধরে আরুষের শার্টের বোতাম একটা ছিঁড়ে ময়ের হাতের মাঝে চলে গেল। আরুষের শিরা উপশিরা যেন উষ্ণ ছোঁয়া বয়ে যাচ্ছিল। মৌ চোখ বন্ধ করে পড়ে আছে আরুষের বুকে। আরুষ নিজেই দুই হাত দিয়ে আগলে ধরে মৌকে, মাথায় হাত বুলিয়ে বলে, আমি আছি, ভূতেরও ভয় পাবে তোমাকে ভয় দেখাতে। আমরা চলে এসেছি প্রায়। ওই যে ওই নীল রঙের বিল্ডিংটায় যাব আমরা। চলো, আজ আশ্চর্য একটা জিনিস দেখবে তুমি। মৌ নিজেও জানতো না সে ঠিক কি দেখতে চলেছে। বিল্ডিং এ প্রবেশ করে আরুষ কলিং বেল চাপতেই দরজা খুলে দিল একটা মেয়ে। মৌ হুবহু তার মতো একটা মেয়েকে দেখে চমকে যায়, যেন তার প্রতিচ্ছবি দেখছে। আরুষও যেন মানসিক মহাতৃপ্তি পেল। আরুষের বউ যে সেই মেয়েটা না, সেটা ভেবে আরুষের মুখে হাসি ফুটল। মৌ এবং মৌয়ের মতো দেখতে মেয়েটি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনই যেন চমকে গেল। কিভাবে সম্ভব হুবহু দুটো মানুষের মিল হওয়া? দুজন দুজনের দিকে একইভাবে তাকিয়ে আছে। মৌ আরুষের দিকে তাকিয়ে রইল। মৌয়ের ভঙ্গিমা এমন ছিল যে সে সত্যি আশ্চর্য হয়েছে। মৌ মেয়েটিকে বলে, কে তুমি? তুমি হুবহু আমার মতো দেখতে কিভাবে হলে? যমজ ছাড়া তো এমন হওয়া সম্ভব না। মেয়েটি ওড়না দিয়ে মুখ ঢেকে বলে, খদ্দের ছাড়া কারোর সাথে কথা বলি না আমি। আপনার কোনো কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আমার টাকাটা পেলে আমি চলে যাব। আগে বলো তুমি কে? বাসা কোথায় তোমার? আমি সত্যি অবাক হচ্ছি তোমাকে দেখে। তুমি কি অবাক হচ্ছ না তোমার মতো হুবহু একটা মেয়েকে দেখে? কিছুটা হয়েছি, তবে আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি অতটা আগ্রহ নেই, তাই এসব অবাক করা কোনো কিছুই আমার মাঝে অনুভূতি জাগায় না। তোমার বাসা কোথায়? অতীতাদের নিজস্ব বাসা থাকে না, তারা রোজ কারো না কারো বাসায় থাকে। বলছি, আমাকে এখানে ভাড়া করে আনা হয়েছে আজ রাতের জন্য। আপনাদের খদ্দের কজন তাদের পাঠান। আমাকে কাজ শেষ করে মহল্লায় ফিরে যেতে হবে।
সেখানে আবার খদ্দের আসবে, আর খদ্দের না থাকলে বলো, আমি চলে যাই। তোমার তো টাকা চাই তাই না? রোজ তো ছেলেদের সাথে সময় কাটিয়ে টাকা নাও, আজ না হয় আমার সাথে গল্প করলে। চিন্তা করো না, ডাবল টাকা দেব। আমার ডাবল টাকা চাই না, যা ঠিক করা হয়েছে তাই দিলেই হবে। আচ্ছা, নাম কি তোমার? আরশি। আমার নাম আরশি। ও কি তোমার হাজবেন্ড? হুম। অনেক ভালো মানুষ, তুমি অনেক ভাগ্যবতী। এবার আসি আমি, আমার পারিশ্রমিক লাগবে না। তুমি এইভাবে যেতে পারো না, তোমার পরিচয় আমাকে দিতেই হবে। আপনার মতো আমি দেখতে, এটা কি আমার অপরাধ যার জন্য আমাকে ফোর্স করছেন? আমাকে যেতে দিন। তুমি আমার বোনের মতো, নিশ্চয়ই আমাদের কোনো কানেকশন আছেই, না হলে এইরকম হলাম কিভাবে? প্লিজ আমায় বোন ডেকো না, তাহলে আমি উইক হয়ে যাব। আমায় যেতে দাও প্লিজ। তুমি কতদিন ধরে এই পেশায় আছো? ছোটবেলা থেকে। কতটুকু বয়স? এই ধরো 7 বছর বয়স থেকে। কষ্ট পেতে না এই পেশার জন্য? হ্যাঁ পেতাম, কিন্তু দেখার মানুষ নেই। অনেক বয়সী মানুষ এসে যখন অত্যাচার করতো খুব কাঁদতাম। তারা হাত পা বেঁধে অত্যাচার করতো। ধীরে ধীরে সব সহ্য হয়ে গিয়েছে আমার। তোমার মা বাবা কেউ নেই? হ্যাঁ, মা নিজেই এ পেশার আর আমাকেও এ পেশায় নামিয়েছে। আচ্ছা আপনারা থাকুন, আমি আসি। আরশি নামের মেয়েটা চলে গেল চোখ মুখ থেকে। খুব গম্ভীর টাইপের একটা মেয়ে। মৌ আরশির দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, আরুষ মেয়েটা চলে গেল, ওর কাছে আমার অনেক কিছুই জানার আছে। মেয়েটা এইভাবে যেতে পারে না। মেয়েটাকে এটা আমার জানা দরকার, আমি জানতে চাই। তুমি চিন্তা করো না, মেয়েটার ঠিকানা জেনেই এখানে টাকা দিয়ে এনেছিলাম। দেখেছো আমি কেন তোমায় ভুল বুঝেছিলাম? মৌকে খুব সন্দিহান দেখে আরশ বলে, চলো তোমার বাবার বাসায় যাই, তোমার বাবাও হয়তো চিন্তায় আছে। মৌ আর আরশ মৌদের বাড়িতে গেল। মৌ তার বাবাকে দেখেই জড়িয়ে ধরে বলে, বাবা, আমি তোমার খারাপ মেয়ে না বাবা, আমি কিছুই করিনি। আমার মতো হুবহু দেখতে আরেকটা মেয়ে আছে বাবা। মৌয়ের বাবা আরশির দিকে তাকাতেই আরশ একটা অমায়িক হাসি দিয়ে বোঝালো সব ঠিকঠাক আছে। মৌয়ের বাবা বলে, মা, জামাইকে নিয়ে ঘরে যাও। এমন সময় আরশের কিছু ফ্যামিলি ফটোর দিকে নজর যায়। আরশ 2টা বাচ্চার ছবির দিকে তাকিয়ে বলে, ওই বাচ্চা দুইটাকে? মৌয়ের বাবা বলে, আমার মেয়েরা, মৌ আর মৌসি। মৌসি ছোটবেলায় মারা যায়, ওরা দুজনে যমজ ছিল। মেয়ে দুইটা আমার প্রাণ ছিল, কিন্তু মৌসিকে বাঁচাতে পারিনি আমরা। আমরা আগে এমন একটা জায়গায় থাকতাম, সেখানে এক সময় খুব শিয়াল এর উৎপাত শুরু হয়। মৌ আর মৌসি এক জায়গায় ঘুমিয়েছিল, সেখান থেকে মৌসিকে শিয়ালে টেনে নিয়ে গেছিল। তারপর আমরা মৌকে নিয়ে ওখান থেকে চলে আসি। আরশ বলে, মৌসির লাশ পেয়েছিলেন? না, পাইনি। আমার মনে হচ্ছে মৌয়ের মতো দেখতে মেয়েটাই আপনার মেয়ে। কোনো না কোনোভাবে ও বেঁচে গেছিল। মৌ বলে, মেয়েটা যে বলল ওর মা এই পেশায়, তাই ও এই পেশায়। হয়তো সে জানেই না তার অতীতে কি ঘটেছিল। মৌয়ের বাবা বলে, আরশ আমার মেয়ের মতো দেখতে, কে সে? আমি তাকে দেখতে চাই, আমাকে নিয়ে চলো বাবা। আরশ বলে, চিন্তা করবেন না, পুলিশ নিয়ে যাব। আমার বন্ধু এসআই, আমি সবকিছু বলে রেখেছি। আমার আগেই সন্দেহ হচ্ছিল কিছু একটা গড়বড় আছে। মৌয়ের বাবা বলে, কিভাবে প্রমাণ করব সত্য আর মিথ্যা, কি আসল কি নকল? আরশ বলে, আপনি চিন্তা করবেন না, এখন ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে, খুব সহজেই প্রমাণ হয়ে যাবে সব। যমজ দুটো মেয়ের একটা নিখোঁজ হওয়াতে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ছটফট করেছেন ময়ের বাবা। সে জানে ছোটবেলায় তার মেয়ে মারা গিয়েছে। এতগুলো বছর পরে তার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে শুনে অস্থিরতা বেড়ে চলেছে ময়ের বাবার। সারা রাত ঘুম হয়নি তার। পরের দিন আরশ খুব ভোরে মৌ আর তার বাবাকে রেডি হয়ে নিতে বলল, কারণ আরশ সব রকম খোঁজখবর নিয়ে বেরিয়েছে। নির্জন পাহাড়ি এলাকা, চিকন সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে মৌ, আরশ, ময়ের বাবা আর পুলিশ অফিসার। এই নির্জন এলাকায় কোনো মানুষ কিভাবে থাকতে পারে? এইদিকে তেমন কোনো মানুষের বাড়ি নেই। দূরে হলুদ কালারের একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে। ঠিকানা অনুযায়ী এই বাড়িটাই সেই বাড়ি। মৌ আর আরশ বাড়িতে প্রবেশ করেই শুনতে পায় করুণ কান্নার সুর। ভিতরে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেমন মা তুমি? নিজের মেয়েকে আমার একটা বাজে রাস্তায় নামিয়ে দিয়েছ। আমার এসব ভালো লাগে না মা, আমি মুক্তি চাই। কেন আমার এই মুখটা মানুষকে দেখলে লুকিয়ে রাখতে হয়? কেন মানুষ আমাকে দেখলে দেহভোগের বস্তু মনে করে? আমার এই শরীরটা শুকনোও খাবে না মা। ছি, ঘেন্না লাগে আমার নিজের প্রতি। রোজ রাতে পুরুষ পাল্টাতে হয় আমাকে। আমার এই জীবনটা আমি আর চাইছি না মা। আমার জীবনে আমি একটা রঙিন বসন্ত চাই। এই রঙহীন জীবনটা আমার আর ভালো লাগে না। আমাকে তুমি মুক্তি দাও মা। এত টাকার প্রয়োজন কেন মা তোমার? আমাকে তো লেখাপড়া করলে আমি চাকরি করেও টাকা উপার্জন করতে পারতাম। কেউ একজন ঠাস শব্দে একটা চড় মেরে বলল, চাকরি করে ঠিক কত টাকা পেতি তুই?
এখানে একটা ভালো কাস্টমার লাখ টাকাও দেয়। চাকরি করে মাসে 15-20 হাজার টাকা, তার বেশি তো পেতি না। খুব বুলি ফুটেছে না তোর? কেমন মা তুমি? মানুষের মা নিজের সন্তানের সম্মান রক্ষা করে, আর তুমি আমাকে মানুষের কাছে ঠেলে দাও। বাইরে থেকে আরশ কলিং বেল চাপলো। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল এক ভদ্র মহিলা। মৌয়ের বাবা বলে উঠল। এ কি আতিয়া তুমি? আরশ, মৌ, অফিসের সবাই অবাক হয়ে গেল। মৌয়ের বাবা এই মহিলাকে কিভাবে চেনে? মহিলাটি উত্তেজিত হয়ে বলল, কিসের আতিয়া? কে আতিয়া? কি ভুলভাল বকছেন শুনি? বলেই দরজা লাগাতে গেলে আরশ দরজা খুব জোরে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। সাথে মৌয়ের বাবা অফিসেরও প্রবেশ করলো। মৌয়ের বাবা চমকে যায় আরশিকে দেখে। আরমান সাহেব আতিয়াকে দেখে বলল, আতিয়া তুমি আমাকে চিনছো না? আমি আপনাকে কিভাবে চিনব? কারা আপনারা? এভাবে আমার বাড়িতে কেন প্রবেশ করেছেন? আতিয়া তুমি আমাকে না চেনার ভান করছো কেন? তুমি আমাকে চিনছো না আজব? হঠাৎ আরমান আহমেদের চোখ আরশির দিকে যায়। আরমান আহমেদের হাত পা কাঁপছে। এটা কিভাবে সম্ভব? হুবহু তার মেয়ের মতো দেখতে। একটা মেয়ে হুবহু তার মেয়ের মতো দেখতে। আরমান আহমেদের চোখ ছলছল করছে। এটাই তাহলে তার মৌসি? আরশি নামের মেয়েটির চোখ মুখ ছলছল করছে পানিতে। আতিয়া নামের মহিলাটি বলে, আরশি, ঘরের মাঝে যাও এখান থেকে। আরশি ঘরের ভিতর প্রবেশ করতে গেলে পুলিশ অফিসার বলেন, দাঁড়ান ম্যাডাম, আপনার আইডেন্টিটি পরীক্ষা করতে হবে। আপনার নামে একটা জিডি হয়েছে। আপনার কিছু স্যাম্পল নিব। আমার সাথে ডাক্তার এসেছে। পরীক্ষার রেজাল্ট আসা পর্যন্ত আপনি আমাদের হেফাজতে থাকবেন। আতিয়া নামের মহিলাটি বলে, আপনারা কোন সাহসে আমার বাড়িতে এসে আমার মেয়েকে মানসিক চাপ দিচ্ছেন? কিসের আইডেন্টিটি চেক? অফিসার বলেন, মিস্টার আরমানের সন্দেহ মিস আরশি তার হারিয়ে যাওয়া মেয়ে। আরমান আহমেদ বলেন, আতিয়া তুমি আমাকে চিনছো না? এত বড় মিথ্যা বলতে পারলে? না, আমি আপনাকে চিনছি না। কে আপনি? আরমান বলেন, তুমি আমার বাসায় 1 বছর কাজ করলে, আজ আমাকেই চিনছো না? আর তোমার সাথে মেয়েটিকে সত্য করে বলো। তাছাড়া সেদিন তুমি তো বলেছিলে শিয়ালে আমার মেয়েকে টেনে নিয়ে গেছে। তুমি চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারোনি। আমরা চলে আসার পর তুমি থেকে গিয়েছিলে, আর আজ এতদিন বাদে তোমাকে দেখছি। আরশ বলে, বাবা, এবার আমি বুঝতে পারছি এই মহিলার মাঝে সব ঝামেলা আছে। এই মহিলাকে ধরলেই সবকিছু পাওয়া যাবে। আতিয়া বলে, আপনারা কি করছেন? এগুলো অনেক বড় অন্যায়। অফিসার বলেন, ন্যায় আর অন্যায়ের প্রমাণ হয়ে যাবে, সেটা আপনার দায়িত্ব নয়। ময়ের মতো হুবহু দেখতে মেয়েটি বলে, আমি আর পারছি না, আমাকে বাঁচান প্লিজ। আমি আর নিতে পারছি না। এই জীবনটা আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। আমি তো পতিতা হতে চাইনি, আমাকে কেন আমার মা পতিতা বানালো? আরমান আহমেদ বলেন, মা মৌসি, তুই আমার মেয়ে। আমি তোকে নিয়ে যাব এই খারাপ পরিবেশ থেকে। আমি ভাবতেও পারিনি আবার তোকে ফিরে পাবো। ও তোর মা নয়, তুই আমাদের মেয়ে মা। আরশি বলে, দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কিভাবে আপনাদের মতো ভালো মানুষের মেয়ে হব? অফিসার বলেন, ভুল আর ঠিক আমরাই বুঝে নেব মিস আরশি আর মৌসি। আপনাকে ডিপ্রেস লাগছে, আপনি প্লিজ মাথা ঠান্ডা করুন। 3 দিন বাদে ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। আরমান আহমেদের সাথে ম্যাচ করে। আতিয়াকে রিমান্ডে দিলে স্বীকার করে সে ইচ্ছা করেই এমন করেছে। সে একটা টিমের সাথে জড়িত। মেয়েদের কেনাবেচা করে এসব কাজে লাগিয়ে দেয়। মৌসিকে ইচ্ছাকৃতভাবে চুরি করে খুব কম বয়স থেকে এ পেশায় দেওয়া হয়েছে। মৌসি আতিয়ার গালে একটা থাপ্পড় মেরে বলে, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলে? আমার এত সুন্দর একটা ফ্যামিলি থাকতে পতিতালয়ে এনে রেখেছিলে। কি দোষ ছিল আমার? আজ আমারও মৌয়ের মতো একটা সুন্দর জীবন হতো। মৌসির হাত ধরে বলে, বোন, আমার থেকে ভালো জীবন তোরও হবে। বলেই মৌসিকে জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে। এতদিন পরে মেয়েকে ফিরে পেয়ে ময়ের বাবাও কান্নায় ভেঙে পড়ে। আরমান সাহেব মেয়েকে বলে, মা, আমরা তোর সাথে আছি। তোর জীবনে আমরা সুখ শান্তি ফিরিয়ে দেব। তুই আমার বুকেই থাকবি আজীবন। বেশ কয়েকদিন ধরে আরমান সাহেবের ফ্যামিলিতে ঝামেলা লেগেছিল। সব ঝামেলা মিটে যাওয়ার পরে আরমান সাহেবের ফ্যামিলিটা পূর্ণতা পেল। বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছে মৌসি। মনটা ভীষণ খারাপ অতীত বারবার মনে পড়ছে তার। মৌ বেলকনিতে দাঁড়িয়ে দেখে মৌ আর আরশ খুনসুটিতে মেতে আছে। তা দেখে মৌসির ঠোঁটের কোণে এক পশলা হাসি এলো। মৌসি ভাবছে, জীবনও নির্দিষ্ট একটা মানুষ থাকলে বোধহয় এতটাই ভালো লাগে। একটা মানুষ থাকলে জীবনটা গোছানো থাকে। একটা পরিবার থাকাটা এতটা আনন্দের আগে জানা ছিল না। এর আগে কখনো তার কাছে আকাশটা এত বেশি সুন্দর লাগেনি। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। মিস সানজি আহমেদ মৌসি, হ্যালো ডিয়ার। মৌসি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে অফিসার আহিন দাঁড়িয়ে আছে একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে। মৌসি সেদিন এই অফিসারকে ভালোভাবে খেয়াল করে দেখেনি। স্লিম ফিগার,
গায়ের গড়ন পাতলা, লম্বা ফর্সা, বেশ সুন্দর দেখতে। অফিসার আহিন মৌসির কাছে গিয়ে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। কি হলো, এই অদমের ছোট্ট উপহারটা গ্রহণ করতে গিয়ে খারাপ লাগছে আপনার? আমাকে ফুল দিচ্ছেন কেন? আমি এর যোগ্য নই। আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি কি আপনার বন্ধু হতে পারি? আর নিজে তো অন্তফুল হয়ে বসেছেন, ফুলের যোগ্য না আপনি। আহিন মৌসির দিকে বন্ধুত্বের হাত বাড়ালে মৌসি অবাক হয়ে যায়। তার মতো মেয়ের সাথে কেউ বন্ধুত্ব করবে? অবাক হয়ে প্রশ্ন করে, আপনি আমার গোটা জীবনের সব ইতিহাস জেনে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছেন মিস্টার আহিন? এটা নিছকই হাস্যকর ব্যাপার। করুণা করছেন আমার উপর, সহানুভূতিশীল হচ্ছেন আমার প্রতি, তাই না? আমার কারো বন্ধুত্ব চাই না আহিন সাহেব, আমি একাই ভালো আছি। এই অপবিত্র মানুষের সাথে কাউকে জড়াতে চাই না আমি। মিস মৌসি, আপনি ভুলে যাচ্ছেন গতকালকের আপনি আর আজকের আপনি এক না। আরশি আর মৌসির মাঝে অনেক তফাৎ। আরশি ছিল মৌসির ছায়া, মৌসির ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটা চরিত্র মাত্র। আরশি একটা মল্লার মেয়ে, আর মৌসি একটা পরিবার থেকে আসছে, একটা ভালো পরিবেশের মেয়ে মৌসি। আহিনের কাছে মনে হয়েছে মৌসি এক রঙিন বসন্ত, সে যে কারো জীবনকে রাঙিয়ে তুলতে পারবে। মৌসি মানে এক বসন্তের ছোঁয়া। মিস্টার আহিন, আমার জীবনে ঘন কালো গাঢ় অন্ধকার, সেখানে কারো বন্ধুত্বের মূল্য আমি দিতে পারবো না। আমার কালো অতীত আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি কে ছিলাম, কোথায় ছিলাম, আমি ভুলতে পারছি না। আমার জীবনও এক খারাপ অতীত আছে। জীবনে অনেক কিছু ঘটে, কিন্তু সেটা আমাদের পেছনে ফেলে চলে আসতে হয়। আমিও একজনকে ভালোবাসতাম। মেয়েটা আমাকে রেখে অন্যত্র রিলেশনের সাথে শারীরিক রিলেশনও করত। ওই ধরনের মেয়েরাই প্রকৃত পক্ষের পতিতা। সেখানে আপনি তো বাধ্য হয়েছিলেন। ভালোবাসা নিয়ে আমি কিছুই বুঝি না আহিন সাহেব, কারণ কেউ আমাকে কখনো ভালোবাসেনি, আর ভালোবাসা কেমন হয় সেটাই বুঝি না আমি। আপনি ভালোবাসা বুঝবেন মিস মৌসি, খুব শীঘ্রই বুঝবেন। আপনাকে রঙিন জীবনের শুভেচ্ছা রইল। প্লিজ এইবার ফুলটা গ্রহণ করুন। মৌসি ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছিল, মন ভরে ফুলের সুগন্ধি নিচ্ছিল। এমন সময় মৌ খাবার এনে মৌসির গালে খাবার তুলে দিতে দিতে বলে, বোন, তোর এইসব বাজে অতীত বাদ দে। দেখ না, আমরা আছি তো, আমরাই তোর প্রকৃতপক্ষের ভালোবাসার মানুষ। খাবারটা দ্রুত খেয়ে নে, আমি আছি, বাবা আছে, তোর আর কি চাই বল। বোন আমার, এখন থেকে অনেক ভালো থাকবো, সুখে থাকবো। মৌসি মৌকে বলে, জানো, এ বাড়িতে আসার পর আমি যতটা আদর ভালোবাসা পাচ্ছি, গোটা জীবনে আমি তা পাইনি। ভালোবাসা মানুষরা এমনই হয়, তাই না? আরমান সাহেব এসে মৌসির কপালে চুমু দিয়ে বলে, হ্যাঁ মা, ভালোবাসার মানুষ এমনই হয়। আমার যা কিছু সব দিয়ে তোদের ভালো রাখবো আমি। তুই হারিয়ে যাওয়ার পর এক পাশ খালি ছিল আমার, আজ যেন মন ভরে শ্বাস নিচ্ছে। রোজ একটু একটু করে আহিনের সাথে মৌসির কথা হতো। কথা বলতে বলতে একটা সময় তাদের মাঝে গাঢ় বন্ধুত্বের সৃষ্টি হয়। আহিন পুরো টাইম দিত মৌসিকে। মৌসির পুরো জীবনটা রঙিন করে দিল আহিন। আহিনের কেয়ার আর যত্নে মৌসি ভুলে গেছিল তার অতীত। 6 মাস কেটে গিয়েছে। এই 6 মাসে আরশ, আহিন, মৌ আর মৌয়ের বাবার চেষ্টায় মৌসি আজ বেশ সুস্থ স্বাভাবিক। আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে তার পরিবারে। বিছানায় বসে ফোন হাতে নিয়ে ছটফট করছে মৌসি। তার এখন আহিনকে ফোন দিতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে ফোন দিবে, আর আহিনি বা কি ভাববে? 7-5 ভাবতে ভাবতে নাম্বার ডায়াল করে দিয়ে বসে আছে মৌসি। এমন সময় আরশ এসে বলে, কাকে মিস করছে আমার একমাত্র শালিকা? আপনাকে জিজু, শুধুই আপনাকে। হ্যাঁ তাই তো, ডায়াল কলে আহিন বাবুর নাম্বার দেখছি। এরই মাঝে মৌ এসে বলে, কে কাকে মিস করছে শুনি? আপনার বোন তার হবু জামাইকে মিস করছে বউ। আবার বউ ডাকছেন? বউকে কি কেউ চাচি ডাকে নাকি? আপনার খবর আছে আরুষ? হ্যাঁ তা তো থাকবেই, এতদিনে একটু ভালোবাসতে পারলে না, আর খবর? মৌসি হেসে দিয়ে বলে, নাও ইট রোমান্স টাইম আপু আর জিজু, আমি এখন যাই। মৌ আরশকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, এই যে হ্যালো, কিসের ভালোবাসা শুনি? এত ভালোবাসা দিচ্ছি তাও মন ভরছে না, তাই না? আরশ ময়ের হাত ধরে টেনে বিছানায় শুয়ে দিয়ে বলে, না ম্যাডাম, ভালোবাসাতে মন ভরবে না। মন ভরানোটা এত সোজা নয়। আমায় ভালোবাসেন আরুষ আপনি? তুমি কি এখনো এটা বোঝো না মৌ? তুমি আমার জীবনে না আসলে অনেক কিছুই বুঝতাম না আমি। আমার জীবনে পূর্ণতা পেয়েছে শুধুই তোমার জন্য। মৌ আরশের বুকে মাথা রেখে বলে, পৃথিবীর সব শান্তি আপনার এই বুকেতে আছে। এইভাবেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। মৌ আরশের সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হতে শুরু হলো। আহিন আরমান সাহেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। এই প্রস্তাবে আরমান সাহেব ভীষণ খুশি। মৌসির জীবন নতুন আলোতে ভরে উঠল। আহিন আর মৌসি একদিন সন্ধ্যায় তাদের বিয়ের শপিং এ বের হলো। দুজনে রিকশায় চুপি চুপি বসে আছে। আহিন মৌসির হাতটা শক্তভাবে চেপে ধরে বলল,
মৌসি, ভালোবাসি তোমায়। এই আমাকে কি মন থেকে ভালোবাসতে পারবে? মৌসি বলে, তুমি তো জানোই আমার জীবনের সব। আমার ভালোবাসা কি তৃপ্তি দিবে তোমায় আহিন? মৌসি, তোমার দেহের প্রতি আমার কোনো টান বা আকর্ষণ নেই। আমি চেয়েছি একটা ভেঙে যাওয়া মানুষ যাকে ভালোবাসলে সে সবটা দিয়ে আগলে রাখবে আমায়। বলো, আমায় কি আগলে রাখবি তুমি? আহিনের কাঁধে মাথা দিয়ে শান্তির নিঃশ্বাস নিল মৌসি। ভালোবাসি আহিন, তোমায় ভীষণ ভালোবাসি। এই আমাকে শক্তভাবে জড়িয়ে রেখো, আমাকে আর ভাঙতে দিও না। আগলে রাখবো তোমায় ভালোবেসে। ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল আহিন আর মৌসির। বিয়ের পর আহিন আর মৌসির জীবনটা অনেক সুখের হলো। আরশ আর মৌ অনেক সুখে আছে। বিয়ের 2 মাস পরেই গুড নিউজ এলো, মৌসি মা হতে চলেছে। খবর পেয়ে সবাইকে যেমন আনন্দিত তেমনই একটু ভাবালো। আরশ বলল, আহিন, এত দ্রুত বেবি মৌসিকে একটু টাইম দিলে হতো না? আহিন বলল, আরশ, আমি চাই না এখনই বেবি নিতে, কিন্তু একটা বেবি হলে মৌসি আরো বেশি খুশি থাকবে। বেবি নিয়ে সময় কাটাবে, ও অনেক কিছু ভুলে যাবে। মৌসির কথা ভেবেই আমার আগানো। আমি মৌসির সম্পূর্ণ অতীত ভুলিয়ে দিতে চাই, ওর জীবনে রঙিন বসন্ত দিতে চাই। কি ভয়ঙ্কর একটা জীবন ছিল মৌসির, ভেবেই কষ্ট লাগে। 10 মাস পরে মৌসির বেবি ডেলিভারি হলো। যমজ 2টা মেয়ে হলো। মৌসি আর মৌয়ের মতোই সুন্দর হয়েছে দেখতে। মৌ বেবি 2টাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পুচকু দুইটা আমি তোদের বড় আম্মা। আমি কখনো আমাকে আন্টি বলে ডাকতে দিব না। আমাকে আম্মাই ডাকবি তোরা। 2টা বেবি নিয়ে মৌ আর মৌসির দিন কেটে যায়। আরশ আর আহিন যেন ওদের 2টা বাবা। মৌসি ভুলে গিয়েছে ওর অতীত বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে। বেবিদের বয়স 2 বছর হলে ময়েরও একটা ছেলে হলো। ওদের এই 3টা ছেলে মেয়ে নিয়েই জীবন বসন্তের মতোই রঙিন আর সুন্দর হয়ে উঠল। পরিবারে আর কখনো তারা কাজের মহিলা রাখেনি। অপরিচিত মহিলাকে কাজে রেখেই তাদের এত বড় একটা সমস্যা হয়েছিল। সমাপ্ত।